আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি, কিন্তু কি হবে যখন হঠাৎ করে সবাই অজানা কারণে গেমের দুনিয়ায় চলে আসে, যেখানে প্রতিনিয়ত ভয়ঙ্কর মৃত্যুর খেলা শুরু হয় এবং গেমের লেভেল পার না করতে পারলে ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়। এমনই এক গেমে 3 বন্ধু এবং গোটা টোকিও শহর অজানা কারণে ফেঁসে যায়। তবে তারা জানতো না এই গেমটা কত ভয়ানক, যেটা কল্পনার বাইরে ছিল। এরপর কি হয়েছিল এবং সেই অদ্ভুত দুনিয়ার আসল রহস্য কি? আদৌ কি তারা গেম শেষ করে বর্তমান দুনিয়াতে ফিরতে পারবে? এই সমস্ত উত্তর আজকে সিরিজে বলা হবে, যেখানে প্রতিটি মুহূর্তে অ্যাডভেঞ্চার অ্যাকশনে ভরপুর রয়েছে। আমি এটুকু বলতে পারি, সিরিজটা দেখে মজা পেয়ে যাবে। একটা মাস্টারপিস ওয়েব সিরিজ। হ্যালো, তোমরা দেখছো AVR এক্সপ্লেইনড। আজকের ওয়েব সিরিজ অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 1। আর হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করছো না, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। শুরুতে দেখা যায় আরিসুকে। সে সারাদিন অনলাইন ভিডিও গেম খেলতো এবং তার স্বপ্ন ছিল সে বড় হয়ে গেমার হবে, আর তাই সে বিভিন্ন গেমের বইও পড়তো। তবে তার বড় ভাই অফিসের ইন্টারভিউ মিস করায় বকাবকি করে, যেটা শুনে আরিসু বলে সে কোম্পানিতে কাজ করবে না। এই বলে আরিসু ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে তার বাবাও বকাবকি করে, যার কারণে আরিসু বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে দেয়। এরপর আরিসু তার 2 বন্ধু ছোটা আর কারুবেকে মেসেজ করে এবং সে তাদের শহরে সাক্ষাৎ করতে বলে। দেখা যায় কারুবে সে একটা নাইট ক্লাবে কাজ করত, কিন্তু সে বসের ওয়েবের সাথে ওইসব করায় ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। আর তাই কারুবে সে ক্লাব ছেড়ে বেরিয়ে পড়ে। এরপর ছোটাকে দেখা যায় সে এক কোম্পানিতে কাজ করত এবং সে তার মাকে টাকা দিয়ে বলে, আমি আর টাকা দিতে পারবো না, আমারও বাকি জীবন পড়ে আছে। আর তারপর তারা একসাথে টোকিও শহরের মাঝে সাক্ষাৎ করে। তবে তারা সবাই দুশ্চিন্তায় পড়েছিল। আসলে তাদের সব জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। তাই তারা ভাবে যদি এমন হতো গোটা শহরে জম্বি ছড়িয়ে পড়তো, যেখানে তাদের না কোনো কাজ করতে হবে, না কারো কথা শুনতে হবে। এইসব নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। একসময় 3 বন্ধু মিলে মাঝ রাস্তায় মজা করছিল। তবে তাদের মজার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সেখানে পুলিশরা চলে আসে। আর তখনই আকাশে দেখা যায় হঠাৎ করে আতশবাজি ফাটছে এবং তারা পুলিশদের হাত থেকে বাঁচতে পাশে এক বাথরুমে লুকিয়ে পড়ে। আর তারা মনে করে হয়তো তারা বেঁচে গেছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে সেখানকার বিদ্যুৎ চলে যায় আর আশেপাশে সবকিছু নিস্তব্ধ হয়ে পড়ে। তাই তারা বাইরে বেরিয়ে আসে। দেখা যায় শহরটা সম্পূর্ণ খালি। একটা অবাক ব্যাপার, আশেপাশে সমস্ত মানুষ গায়েব হয়ে গেছে। আরিসু এদিকে বুঝতে পারে না যে তাদের সাথে এসব কি ঘটছে। এরপর ছোটা কোম্পানিতে ফিরে আসে, তবে সেখানেও কেউ ছিল না। ওদিকে কারবে সেও তার ক্লাবে ফিরে আসে এবং তার গার্লফ্রেন্ডকে খোঁজ করে, কিন্তু সেও কাউকে দেখতে পায় না। আরিসু এদিকে শহরের দিকে পালিয়ে আসে। সে দেখে গোটা শহর মানব শূন্য। একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু কেউ বুঝতে পারে না হঠাৎ করে শহরের লোকজন গেল কোথায়, এমনকি মোবাইলের নেটওয়ার্কও নেই। এরপর রাত হয়ে যায়, তাই তারা মাঝ রাস্তায় বসে এই অদ্ভুত ব্যাপার নিয়ে গল্প করছিল। হয়তো টাইম টেবিলের মাধ্যমে লোকেরা ভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু তারা জানতো না যে তারা কোন বিপদে পড়ে আছে, যেখান থেকে বের হওয়াটা এতটাও সহজ নয়। ঠিক তখনই সামনের এক বিল্ডিং এ লাইট জ্বলে ওঠে, যেখানে একটা মেসেজ দেখা যায় যে গেম এখনই শুরু হবে, যেটা দেখে তারা অবাক হয়ে যায়। এরপর কারবে শহরের পাশে আরো এক লাইট দেখতে পায়, যেটা দেখে তারা মনে করে হয়তো সেদিকে শহরের বাকি মানুষ থাকতে পারে। আর তাই তারা সেদিকে ছুটে যায় এবং তারা এক জিম বিল্ডিং এ পৌঁছায়। বিল্ডিং এর ভিতরে ঢোকার পর তারা দেখতে পায় অনেকগুলো মোবাইল ফোন রাখা আছে, যে জন্য আরিসু, কারবে এবং ছোটা এক এক করে ফোন নিয়ে নেয়। আর তাদের ফেস দিয়ে গেমের রেজিস্ট্রেশন হয়ে যায়। আর মোবাইল স্ক্রিনে 2 মিনিটের একটা টাইমিং চলে। আসলে এই মোবাইলগুলোর সাহায্যে গেমের রেজিস্ট্রেশন করা হয়, যেখানে প্লেয়ারদের ফেস দরকার হয়। তবে তারা বুঝতে পারে না এইসব তাদের সাথে কি ঘটছে। ঠিক তখনই সেখানে আরো 2 জন গেমে এন্ট্রি করে। একজন ছিল শিবুকি আর একজন হাই স্কুল গার্ল। শিবুকি তাদের জানায় যে গেম না খেললে মারা যাবে। আসলে এই বিল্ডিং এর চারপাশে বর্ডার লাইন দেওয়া আছে, যেখানে একবার এন্ট্রি করলে গেম না সম্পূর্ণ হওয়া পর্যন্ত কেউ বের হতে পারে না। আর যদি কেউ এমনটা করার চেষ্টা করে তাহলে লেজারের সাহায্যে তাকে মেরে ফেলা হবে। সুতরাং তারা এটুকু বুঝতে পেরে যায় যে তারা বিল্ডিং এর বাইরে বের হওয়ার জন্য এই গেমটা তাদের জিততেই হবে। এরপর গেম শুরু হয়ে যায়, যার নাম ডেথ অ্যান্ড লাইফ। তারপর তাদের মোবাইল স্ক্রিনে একটা কার্ড দেখানো হয়, জিরিয়ার 3। গেমের নিয়ম ছিল এই গেমে তাদের বিভিন্ন সময় দেওয়া হবে, আর সেই সঠিক সময়ের মধ্যে বিল্ডিং এর বাইরে বের হতে হবে। তাই তারা লিফটে করে অনেক ঘরে চলে আসে, যেখানে তাদের সামনে 2টো দরজা ছিল। একদিকে ছিল লাইফ আর অন্যদিকে ডেথ। মানে এটা জীবন মৃত্যুর খেলা, যেখান থেকে তাদের যে কোনো একটা দরজা চয়েস করতে হবে। অর্থাৎ যদি কেউ সঠিক দরজা চয়েস করতে না পারে তাহলে তার সেখানেই মৃত্যু হবে। সুতরাং তাদের হাতে মাত্র 2 মিনিট বেঁচে আছে, আর সময়ের মধ্যে কেউ বের না হতে পারলে সেখানে বিষাক্ত গ্যাস ছাড়া হবে। তবে এখানেই ভুল করে বসে হাই স্কুল গার্ল মেয়েটা। সে লাইফের দরজা চয়েস করে,
যেটা তার ভুল সিদ্ধান্ত ছিল, আর সেখানে মেয়েটার লেজারে মৃত্যু হয়। এদিকে তারা ডেথের দরজা দিয়ে অনেক ঘরে প্রবেশ করে, আর আগের ঘরে আগুন লেগে যায়। তবে এই ঘরে তাদের 1 মিনিট 50 সেকেন্ড সময় থাকে। মানে তারা যত সামনের লেভেলে এগিয়ে যাবে ধীরে ধীরে সময় কম হয়ে আসবে। আরিসু সে দরজা খোলার চেষ্টা করলেও সে পারে না, আর তাই কারুবে সে ল্যাপের দরজা খুলে সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর তারা অনেক ঘরে চলে আসে, কিন্তু আসল খেলা এখান থেকে শুরু হয়। সবাই দরজা খুলতে ভয় পাচ্ছিল। এদিকে তাদের হাতে মাত্র 1 মিনিট 40 সেকেন্ড সময় আছে। আরিসু তার গেমিং বুদ্ধি বের করে। সে মনে করে বিল্ডিং এর বাইরে একটা BMW দাঁড়িয়ে ছিল, যেটা লম্বায় প্রায় 4 মিটার, আর এই বিল্ডিংটা 4টা BMW সমান, মানে বিল্ডিংটা স্কোয়ার শেপে আছে। আরিসু হিসাব করে দেখে এই বিল্ডিং এর প্রায় দৈর্ঘ্য 6 মিটার লম্বা হবে, এবং সে লিফটে ওঠার আগে বিল্ডিং এর ম্যাপ দেখেছিল, যেটা স্কোয়ার শেপে আছে। তাই এখানকার সব ঘর স্কোয়ার শেপই হবে। সুতরাং বিল্ডিং এ মোট 9টা ঘর থাকবে, যেখানে তারা কয়েকটা পার করে নিয়েছে, এবং মাঝখানে 2টি ঘরে ভুল দরজা ছিল। তাই তারা ডেথের দরজা দিয়ে অনেক ঘরে চলে আসে। এমন করে আরিসু তার বুদ্ধি দিয়ে এক এক করে সব ঘর পার করে নেয়। কিন্তু এরপর তারা যে ঘরে চলে আসে সেখানে সামনে কোনো দরজা ছিল না। আরিসু মনে করে এতক্ষণে তারা যে টেকনিক খাটিয়েছে সেখানে সেরকম কোনো ট্র্যাপ ছিলই না, কিন্তু এই ঘরটার সামনে দরজা নেই কেন? আরিসু বলে সে কিছু একটা ভুল করছে। এখন তারা যে বিল্ডিং আছে সেটা বিল্ডিং এর লাস্ট কর্নার। আরিসু এরপর ছোটার সেই ভিডিওটা দেখে যেখানে হাই স্কুল গার্ল মারা যায়। দেখা যায় সেই ঘরেও সামনে দরজা ছিল না, মানে সেই ঘরটা স্কোয়ার ছিল না। তাই তারা পাশের দরজা দিয়ে অনেক ঘরে চলে আসে, যেখানে আরো একটা দরজা ছিল, কিন্তু ছোটা সেখানে আহত হয়ে যায়। এরপর তারা ডেথের দরজা দিয়ে কোনো মতে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়িতে নিচে নামে, কিন্তু ছোটার পা আগুনে পড়ে যায়। এবারের মতো এখানে গেমটা শেষ হয়, আর তারা সেই চিড়িয়ার 3 নম্বর কার্ডটা পেয়ে যায়। এমনকি এই গেম জেতার পর তাদের 3 দিনের ভিসা দেওয়া হয়। ঠিক তখনই একটা লোক তাদের সামনে আসে। লোকটা বলে সে আর এই গেম খেলবে না, এই গেমটার কোনো শেষ নেই, আজকে তার ভিসা শেষ হয়ে যাবে, তাই সে বাঁচবে না। তখনই লেজা লোকটাকে মেরে ফেলে। সুতরাং তারা বুঝতে পারে যদি সবাইকে বাঁচতে হয় তাহলে এই গেমটা খেলতেই হবে, যেখান থেকে তারা ভিসা পাবে। যেমন কেউ 3 দিন, 5 দিন। এরই মধ্যে গোটা বিল্ডিং এর বিদ্যুৎ চলে যায়, আর দেখা যায় শহরে আরো অনেক জায়গায় লেজার মানুষদের মারছে। মানে এই গেমটা গোটা শহর জুড়ে হচ্ছিল। এরপরই এই মেয়েটাকে দেখা যায়, যার নাম উসাগি। আসলে উসাগি পর্বত আরোহী ছিল, তবে তার বাবা মনে করে সে এইভাবে সফল হতে পারবে না। কিন্তু উসাগি তার হাতে সেই কার্ড ধরেছিল, সে এইসব গেম যে করে হোক জিতবে, সে হাল ছাড়বে না। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় আরিসু একটা গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, তবে গাড়িটাকে কোনো মতে স্টার্ট করা যাচ্ছিল না। এবং আরিসু গাড়িতে একটা পলিথিন দেখতে পায়, যেখানে অনেক পচা ফল ছিল, যেগুলো অনেক দিন ধরে পচে রয়েছে। তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা মার্কেট থেকে যাবতীয় জিনিস শপিং করে, আর তারা একটা বিল্ডিং এ থাকে। সেখানে শিবুকি ছোটার দায়িত্ব নেয়, আর তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তবে তারা দেখতে পায় ইলেকট্রিক ডিভাইসগুলো কাজ করছে না, যেমন ভিডিও ক্যামেরা, ডিজিটাল ঘড়ি, এমনকি মোবাইলও। ছোটা বলে হয়তো শহরে ইলেকট্রিক পালস অ্যাটাক হয়েছে, যার কারণে এসব ইলেকট্রিক ডিভাইসগুলো আইসো চিপ খারাপ হয়ে গেছে। সুতরাং তারা বুঝতে পারে ইলেকট্রিক ডিভাইসগুলো ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র আগেকার জিনিসপত্র যেমন ডিজেলের গাড়ি, রেডিও সিগন্যাল এইসব ইউজ করতে পারবে। তারপর তারা রাতে সবাই একসাথে খাবার খায়। তখন শিবুকি বলে এখানে আসার আগে তারা কি করছিল। ছোটা জানায় যে তারা 3 বন্ধু মিলে বাথরুমে ছিল, আর হঠাৎ করেই তারা এখানে এসে পড়ে। শিবুকি বলে সে এক ক্লায়েন্টের সাথে মিটিং করছিল, আর হঠাৎ করে সবাই গায়েব হয়ে যায়। শিবুকি আরো জানায় যে 3 দিন আগে সে গায়েব হয়েছিল, এবং সে একটা গেমও খেলেছে, যেখান থেকে সে একা বেঁচে ফিরেছে। একটা অদ্ভুত ব্যাপার, আসলে তারা বুঝতে পারে যে তাদের সাথে আগের দিন ঘটনা ঘটেছিল, আর শিবুকির সাথে 3 দিন আগে। আরিসু বলে সে গাড়িতে পচা ফল দেখেছে, যেটা প্রায় 6 থেকে 7 দিন হয়ে গেছে। অর্থাৎ তারা বুঝতে পারে যে তাদের সাথে সবে 1 থেকে 3 দিন হয়েছে, কিন্তু শহরের এমন অবস্থা যেন 7 থেকে 8 দিন হয়ে গেছে। এটা কি করে হতে পারে? আরিসু বলে যেহেতু আমরা গেমের দুনিয়ায় আছি, আর তাই এই গেমের মাস্টার মাইন্ড থাকবে, যে তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে। এদিকে ছোটা আরো অসুস্থ হয়ে পড়ে, যে জন্য আরিসু এবং কারুবে অনেক বিল্ডিং এ চলে আসে, এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা 2 জন এর পরের গেমে অংশ নেবে। হয়তো সেখান থেকে তারা ডাক্তারের খোঁজ পেতে পারে, যার সাহায্যে ছোটাকে বাঁচাতে পারবে, আর ছোটাকে দেখে রাখার জন্য শিবুকি থাকবে। এদিকে শহরে সেই সব বিল্ডিং এ লাইট অন হয়, যেগুলোতে গেম স্টার্ট হবে। এরপর তারা সেই বিল্ডিং এ চলে আসে, যেখানে এর পরের গেম শুরু হবে। সেখানে আরো অনেককে দেখা যায়, যেমন এই লোকটা যার নাম আগুনি, আর এই চিশিয়া, সে একটা ডিভাইস চার্জ করছিল, এবং উসাগিও সেখানেই ছিল। এবার তাদের কার্ড আসে হুকুমের 5, আর গেমটা ছিল টাইগার গেম,
মানে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাইগারের হাত থেকে বাঁচতে হবে এবং সেই বিল্ডিং এর সেফ জোনে প্রবেশ করতে হবে। এবার সময় ছিল 20 মিনিট। যদি সঠিক সময়ের মধ্যে তারা সেফ জোনে না যেতে পারে তাহলে বিল্ডিং এর টাইম বম্ব সেট করা আছে, যার ফলে গোটা বিল্ডিংটা ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু এখানে সবাই চিন্তায় ছিল যে টাইগারটা কে। এদিকে একটা লোক আরিসুকে বলে যে এটা ফিজিক্যাল গেম। এখানে একটু ভালো করে বুঝবে, এই গেমে 3 ধরনের কার্ড আছে, যেমন চিড়িয়া, ইট এবং দিল কার্ড। চিড়িয়া কার্ডের গেম হলে সেখানে টিমওয়ার্ক অর্থাৎ দলবদ্ধভাবে তারা গেম খেলতে পারবে, আর ইটের গেম হলে সেখানে বুদ্ধি দিয়ে গেম খেলতে হবে, এবং দিলের গেম হলে সেখানে কোনো টিমওয়ার্ক চলবে না, বুদ্ধিও কাজ করবে না। সেটা এক ধোকার গেম, যেটা লেভেল সম্পন্ন করা খুবই মুশকিল। এমনকি কার্ডের পাশে যে সংখ্যা থাকে তাদের মধ্যে ভাগ রয়েছে, যেমন কার্ড নাম্বার যত বড় হবে গেমের লেভেল ততই মুশকিল হবে। এদিকে চিশিয়া সে বিল্ডিং এর একদম ওপরে চলে আসে। তাকে দেখে মনে হয় এই গেমের প্রতি তার অনেকটাই অভিজ্ঞতা আছে। এরপর গেম শুরু হয়ে যায়। আরিসুরা সেফজোন খোঁজ করতে লেগে পড়ে। এরই মধ্যে মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। অনেকেই টাইগার হাতে মারা যায়। দেখা যায় সেই টাইগারটা মুখে মুখোশ পরে আছে এবং তার হাতে একটা বন্দুক আছে। এইসব হত্যাকাণ্ড দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায়, যার কারণে একজন সেই বিল্ডিং থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গেমের নিয়ম মাফিক বিল্ডিং থেকে বের হলে তখনই তাকে মেরে ফেলা হবে। আর সেই লোকটাও একই ভুল করে, সে বিল্ডিং থেকে বের হয়ে আসতেই লেজার তাকে মেরে ফেলে। এদিকে আরিসু টাইগারকে দেখে বুঝতে পারে সে মুখোশ পরার জন্য ঠিকমতো দেখতে পায় না, তাই সে বুদ্ধি করে সবাইকে একসাথে সেফজোন খোঁজ করতে বলে। এর কারণ এত বড় বিল্ডিং এ একজন করে এতগুলো রুম খোঁজ করা সম্ভব নয়, আর তাই তারা সবাই একসাথে কাজ করতে শুরু করে। ঠিক তখনই আগুনই তাদের বলে সে টাইগারকে আটকাবে এবং বাকিরা সেফজোন খোঁজ করবে, আর তাই কারুবে সে আগুনের সাথে থেকে যায়। আর তারপর আরিসু, উসাগি এবং বাকিরা সেফজোন খোঁজ করতে লেগে পড়ে। এদিকে সময় মাত্র 6 মিনিট ছিল। আগুনে টাইগারকে আটকানোর চেষ্টা করে, যদিও সে একা টাইগারের সাথে পেরে ওঠে না, আর তাই কারুবে তার সাথে সাহায্য করে। তবে তাদের মধ্যে ভয়ঙ্কর মরণ খেলা শুরু হয়। ওদিকে আরিসু দেখে নিজের বিল্ডিং এ একটা রুমের সামনে অনেকগুলো গুলির চিহ্ন আছে। সে মনে করে সেই রুমের সামনে তাত্তা গিয়েছিল, কিন্তু টাইগার ঠিকভাবে দেখতে না পারলেও সে এত দূর থেকে তাত্তাকে গুলি কি করে করলো। সুতরাং আরিসু বুঝতে পেরে যায় যে সেটাই হচ্ছে বিল্ডিং এর সেফ জোন, যার কারণে আরিসু সেখানে যায় এবং সেখানে চিশিয়াও চলে আসে। তবে তারা কোনো মতে রুমের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু রুমটা সেফ ছিল না, সেখানেও টাইগার ছিল। এবং সে দেখে সেই রুমটার ভেতরে 2টো বাটন আছে, যেটা একসাথে প্রেস করতে হবে, যার কারণে আরিসু বাকিদের বলে গেমটা শেষ করতে 2 জনের দরকার হবে। উসাগি এসব শুনতে পেয়ে সে কোনো মতে বিল্ডিং এর কাজ ভেঙে সেই রুমের ভেতরে ঢুকে পড়ে এবং তারা দুজনে সেই বাটনটা প্রেস করে দেয়, আর এই গেমটা এখানেই শেষ হয়ে যায়। এদিকে দেখা যায় সেই টাইগারগুলো তাদের মতো সাধারণ মানুষ, যারা তাদের মতো গেমে অংশ নিয়েছিল, কিন্তু গেমটা হেরে যাওয়ায় এখন তাদের মেরে ফেলা হয়। ওদিকে কারুবে সে টাইগারের আক্রমণে আঘাত পায় এবং সে আগুনের এক সঙ্গীর কাছ থেকে একটা ওয়াকিটকি খুঁজে পায়। ওয়াকিটকিতে কেউ বলে যে যেখানে আছো সবাই বিচে ফিরে আসো, যেটা শুনে কারুবে একদম অবাক হয়ে যায়। এদিকে আরিসু এমন ভয়ঙ্কর মৃত্যুর খেলায় অনেকটা ভয় পেয়ে যায়। উসাগি তাকে বলে সবাই এই গেমের অংশ, এখানে কারো দোষ নেই। অন্যদিকে চিশিয়া সেই টাইগারের কাছ থেকে একটা সংকেত পায়, যেটার মানে সে বুঝতে পারে না। এরপর তারা বিল্ডিং এ ফিরে আসে। সেখানে কারুবে বাকিদের বলে ওয়াকিটকিতে কেউ বিচের কথা বলছিল, যেখানে তারা সবাইকে বিচে ফিরে আসতে বলছিল। এইসব শুনে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিচে যাবে, যেখান থেকে তারা সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবে। তবে একটা সমস্যা হয়ে যায়, ছোটা আর শিবুকির আজই বিচার শেষ হয়ে যাবে। এদিকে আবার ছোটা হারতে পারছে না, তাই তারা বুদ্ধি করে যে আজ রাতে নতুন গেম খেলবে। তাই তারা গেম সেন্টারে এন্ট্রি করে, কিন্তু এইবার সেখানে অনেকটাই ভিন্ন ছিল। দেখা যায় সেখানে বিভিন্ন হাতুড়ি এবং অদ্ভুত ধরনের হেলমেট ছিল, যেগুলো গেমে ইউজ করা হবে। এরপর তারা একে একে গেমে রেজিস্ট্রেশন করে, আর তারপর তারা সেই হেলমেটটা পরে নেয়। কিন্তু বিপদ যখন আসে তখন ভয়ঙ্কর হয়েই আসে। এবার তাদের গেমে দিলে 7 নাম্বার কার্ড দেওয়া হয়, আর গেমটা ছিল লুকাছুপির, যেখানে তারা 4 জন হেলমেট পরে থাকবে, আর তাদের মধ্যে একজনকে লুকিয়ে বাঁচতে হবে। মানে এই গেমটা সবাইকে ধোকা দিবে, যেটা পার করা অনেকটাই কষ্টকর। এখানে এই হেলমেটটা চোখে ট্র্যাক করে, অর্থাৎ ভালো করে বুঝতে গেলে দেখা যাবে যে ভিড় থাকবে, যদি তার দিকে অন্য কেউ তাকিয়ে দেখে তাহলে সেই মানুষটা বাদ দিয়ে অন্য একজন ভিড় হয়ে যাবে। আর এইভাবে এই গেমটা চলবে, এবং গেমটা খেলার জন্য বড় একটা বিল্ডিং সোসাইটি দেওয়া হয়েছে। এইদিকে তারা অনেকটাই ঘাবড়ে যায়। আরিসও মনে করে সেই লোকটা তাকে বলেছিল দিল্লির কার্ড থাকলে সেটা ধোকার গেম, তবে তারা জানতো না যে তাদের ভাগ্যে কি লেখা আছে। গেমের নিয়মে বলা হয় সময় 15 মিনিট থাকবে, কিন্তু একটা অবাক ব্যাপার, এই গেমে মাত্র একজন বাঁচতে পারবে, অর্থাৎ গেমের ভেতরে যে বের হয়ে লুকিয়ে থাকতে পারবে তাকে বাদ দিয়ে বাকি 3 জন মারা যাবে। বোঝো ব্যাপার। তখনই শিবুকি সবার দিকে তাকিয়ে সে বের হয়ে যায়।
আর সে বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে কারুবে তাকে ধরার চেষ্টা করে। যদিও এই বিল্ডিংটা অনেকটা বড় ছিল, তাই শিবুকি সেখানে লুকিয়ে পড়ে। এদিকে বাকিটা তাকে খোঁজ করতে থাকে। ওদিকে ছোটা ঠিকভাবে হাঁটতে পারে না, তাই সে হার মেনে নেয়। অনেক চেষ্টার পর কারুবে ভিড় হয়, কিন্তু আরিসু বুদ্ধি করে সেখানে আসে আর সে ভিড় হয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এমন করে এই গেমটা অনেকক্ষণ ধরে চলে। যদিও আরিসু একসময়ের জন্য সে গেম থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, তবে তার মনে পড়ে আগের গেমে সে দেখেছিল গেম থেকে যে বাইরে বের হওয়ার চেষ্টা করে আর যে গেমের নিয়ম ভঙ্গ করে তাকে তখনই মেরে ফেলা হয়, যার কারণে আরিসু এমনটা করতে পারে না। ওদিকে শিবুকিকে ছোটা আটকায় আর তাকে সেখান থেকে ছাড়ে না। একসময় আরিসুর তার বন্ধুদের কথা মনে পড়ে, যারা তার একমাত্র জীবনসঙ্গী ছিল, যাদের সাথে সে সুন্দর মুহূর্ত কাটিয়েছে। যে জন্য আরিসু সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুদের বাঁচাবে। এরপর আরিসু ছোটা আর কারুবেকে খোঁজ করে, তবে তারা কেউ তাকে সাড়া দেয় না। এদিকে সময় প্রায় শেষ হয়ে আসে। ছোটা বলে, আরিসু তোমাকে গেম জিততেই হবে, এখন তুমি আমাদের জন্য বাঁচবে। এরই মধ্যে সময় শেষ হয়ে যায় আর চোখের সামনে কারুবে সেখানেই মারা যায়। ওদিকে ছোটা আর শিবুকির লাশটা জঙ্গলে পড়েছিল। এইসব দৃশ্য দেখে আরিসু একদম ভেঙে পড়ে। এরপর দিন উসাগি খাবার নিয়ে যাওয়ার সময় আরিসুকে রাস্তায় দেখতে পায়। উসাগি তাকে সাহায্য করতে চাইলে আরিসু বলে যে তার বাঁচার কোনো উদ্দেশ্য নেই, সে মরতে চায়। যে জন্য উসাগি ফিরে যায়। উসাগি শহরের পাশে একটা বিল্ডিং এ জায়গা বানিয়েছে যেখানে সে থাকে। আর তারপর দিন উসাগি বৃষ্টির সময় ছাতা নিয়ে বের হয়, কিন্তু আরিসু এখনো রাস্তার মাঝে একইভাবে শুয়েছিল। যে জন্য উসাগি আরিসুকে তার বিল্ডিং এ নিয়ে আসে। জ্ঞান ফিরে আসলে আরিসু সে নিজেকে দোষী মনে করে এবং সে উসাগিকে জানায়, তুমি আমাকে বাঁচিয়েছ কেন? আমি বাঁচতে চাই না, আমার জন্য আমার 2 বন্ধু মারা গেছে। উসাগি তাকে বলে সেও তার মতো একসময় ভেঙে পড়েছিল। এরপর উসাগি আরিসুকে বোঝায়, আমাদের জীবন এতটাও সহজ নয়, জীবনে আমাদের সুখ দুঃখ সবকিছু থাকবে, তবে এতে ভেঙে পড়লে চলবে না। হয়তো আমাদের গেমের ভেতরে আজ নয়তো কাল মৃত্যু হয়ে যাবে, কিন্তু হেরে গেলে চলবে না। উসাগি আরো জানায় সেও তার মতো তার পরিবারকে হারিয়েছে, যেখানে তার বাবা মাউন্ট ক্লাইম্বিং করতে গিয়ে মারা যায়, যেটার কষ্ট সে আজও পাচ্ছে। তো যাই হোক, আরিসু সব বুঝতে পারে। সে উঠে দাঁড়ায়। উসাগি তাকে বলে, আরিসু তুমি আমাদের ট্যাগ গেমে সাহায্য করেছিলে, যেটার ঋণ আমি শোধ করতে চাই, আর তাই তোমাকে আমার সাথে আরো একটা গেম খেলতে হবে। আরিসু তাতে রাজি হয়ে যায় এবং তারা অন্য এক গেম খেলতে চলে আসে। দুজনে একটা সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে, যেখানে একটা বাস দাঁড়িয়েছিল। এরপর তারা ভেতর থেকে ফোন নিয়ে রেজিস্ট্রেশন করে। সেখানে আরো 3 জনকে দেখা যায়, সাজান, আকোমা এবং ইয়ামানে। জানা যায় তারা এর আগে অনেকগুলো গেম খেলেছে। রেজিস্ট্রেশন হওয়ার পর গেম শুরু হয়, আর কার্ড নাম্বার ছিল সিরিয়ার 4 এবং গেমের নিয়ম ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব, মানে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে গোল পর্যন্ত যেতে হবে, আর এতে সময় থাকবে 2 ঘন্টা। সুতরাং তারা বুঝতে পারে যে এই গেমটা একসাথে খেলতে হবে। তবে আকোমা সুস্থ ছিল না, সে পায়ে চোট পেয়েছে, আর তাই সে সেখানে থেকে যায় এবং বাকিরা বাইরে গোল কমপ্লিট করতে বেরিয়ে পড়ে। এরপর তারা অনেকটা দূর আসার পর হঠাৎ করে তারা দাঁড়িয়ে পড়ে। উসাগি তাদের বলে সে সামনে কাউকে দেখতে পেয়েছে, কিন্তু একটা অবাক ব্যাপার, দেখা যায় সামনে থেকে একটা ভয়ঙ্কর বাঘ তাদের দিকে আক্রমণ করতে আসে, যেটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সিজান সেই বাঘের শিকার হয়, আর তাই তারা সুযোগ পেয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। অনেকটা সামনে আসার পর তারা রাস্তায় এক মোটরসাইকেল দেখতে পায়, যেটা বহুদিন আগের। আরিসু বুঝতে পারে যে এই বাইকটা ডিজেল দিয়ে চলে। আসলে গেমের প্রথমের দিকে ছোটা বলেছিল ইলেকট্রিকে যাবতীয় সব জিনিস খারাপ হয়ে গেছে, এখানে ডিজেলের সবকিছু ইউজ করতে পারবে, এবং তারা বুঝতে পারে যে বাইকটা ডিজেল দিয়ে চলে, আর সেই বাস গাড়িটাও। তাই তারা সিদ্ধান্ত নেয় বাইকের ডিজেল দিয়ে বাসের ইঞ্জিন স্টার্ট করবে, যার ফলে তারা আকোমাকে সাহায্য করতে পারবে। উসাগি আর ইয়ামানে গোলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং আরিসু বাইকটি নিয়ে বাসের কাছে চলে আসে। আকোমা বাস থেকে আরিসুকে দেখতে পায়। ওদিকে উসাগিরা গোলের কাছে পৌঁছায়, তবে গেমটা এখনো শেষ হয় না। হঠাৎই সেখানে অদ্ভুত শব্দ হয় এবং একসময় দেখা যায় সেই সুড়ঙ্গ ফুটো হয়ে জল বেরিয়ে আসছে, যেটা দেখে তারা ভয় পেয়ে যায়, যার কারণে উসাগি আর ইয়ামানে সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে। ইয়ামানে সেই ভয়ঙ্কর জলে তলিয়ে যায়, যদিও উসাগি হাল ছাড়ে না, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় আরিসু গাড়িটা নিয়ে সেখানে চলে আসে, আর সে উসাগিকে বাঁচিয়ে নেয়। জ্ঞান ফিরে আসলে তারা দেখতে পায় গাড়িটাই তাদের গোল ছিল, যেটা দেখে তারা অবাক হয়ে যায় এবং গেমটা এখানেই শেষ হয়। তবে তারা 4 দিনের ভিসা পায়, আর তারপর আকোমা সে সেখান থেকে চলে যায়। এদিকে আরিসু এবং উসাগি সিদ্ধান্ত নেয় যে তারা বিচে যাবে, যেখান থেকে তারা বাকিরা কোথায় আছে সেটা জানতে পারবে, আর এই গেমের পেছনে কে মাস্টার মাইন্ড আছে তাকেও তারা খোঁজ করতে পারবে। এরপর আরিসু এবং উসাগি বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতে তারা একটা জায়গায় থাকে। এদিকে শহরে আরো অনেক জায়গায় গেম চালু হয়। আরিসু সেখানে আসে, সে দুজনকে দেখতে পায়।
আরিসু তাদের কাছে জানতে চায় যে বিচ নামের জায়গাটা কোথায়, কিন্তু লোকগুলো কেমন যেন অদ্ভুত ছিল। বিচের কথা শুনতেই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আরিসুদের পর্যাপ্ত খাবার শেষ হয়ে যায়, যার কারণে তারা জঙ্গলে শিকার করতে বের হয়। সেখানে আরিসু জানায় সেও জঙ্গলে শিকার করেছে, তবে সেটা অনলাইন গেমের ভেতর। তো যাই হোক, সেই দিন রাতে তারা অনেক বিল্ডিং এর সামনে চলে আসে যেখানে বাকিরা গেম খেলছিল। আরিসুরা লক্ষ্য করে সেই প্লেয়ারদের হাতে একটি করে ব্যাচ লাগানো আছে, যেটা দেখে তারা মনে করে হয়তো এই প্লেয়ারগুলি বিচের সদস্য হবে। এদিকে শহরের বাকি বিল্ডিংগুলোতে লেজারের আক্রমণ হয়, যেটা দেখে তারা একদম বুঝতে পেরে যায় যে এই লোকগুলি বিচের সদস্য। দেখা যায় সেই লোকগুলো আগেকার ডিজেল গাড়ির সাথে রেখেছে। যখন তারা গেম শেষ করে বিচের দিকে ফিরছিল, ঠিক তখন আরিসু এবং উসাগি তাদের পিছু করে। আর তারপর তারা শেষমেশ ব্রিজের কাছে এসে পৌঁছায়, যেখান থেকে সেই বিচ দেখা যায়। কিন্তু তখনই তাদের কয়েকজন ধরে নিয়ে যায়। এরপর তারা দেখতে পায় যে তাদের বিচের এক্সিকিউটিভ মেম্বাররা আটক করেছে। সেখানে তারা আরিসু আর উসাগিকে জিজ্ঞাসা করে এবং তারা এখানে কি জন্য এসছে সেটা জানতে চায়। আরিসু জানায় এখান থেকে তারা সব প্রশ্নের উত্তর পেতে পারে যেটা সে শুনেছিল। ঠিক তখনই সেখানে বিচের কিং আসে, অর্থাৎ রাজা, যার নাম টুপিবালা। সে তাদের জানায় আমাদের নতুন বিচে তোমাদের স্বাগতম, আর তোমরা এখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আরিসু উসাগি এসব শুনে অবাক হয়ে যায়। এদিকে বিচের কিং তাদের সমস্ত কার্ডগুলো ভিজিট করায়, যেখানে দেখা যায় তাসের সমস্ত কার্ডগুলো সেখানে রয়েছে এবং তাদের মধ্যে অনেকগুলো কার্ড তারা জিতেও নিয়েছে। জানতে পারা যায় যদি তারা সমস্ত কার্ড জিততে পারে তাহলে এই বিচের মধ্যে একজন বাড়ি ফিরতে পারবে। আরিসু তাদের হয়ে গেম খেলতে মানা করে, কিন্তু আরিসুদের ভিসা আজকে শেষ হবে, তাই তাদের বাধ্য হয়ে একসাথে গেম খেলতেই হবে। উসাগি জানতে চায় যদি সবাই বাস্তব দিনে ফিরতে চায় ঠিক তাহলে তাদের কদিন সময় লাগবে। তখনই টুপিবালা বলে হতে পারে সেটা কয়েক মাস বা কয়েক বছর, সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। এই জন্য এই বিচে ফিউলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, আর বৃষ্টির জল দিয়ে খাদ্যের পানীয় জল। এই বিচের 3টি নিয়ম আছে। 1, সবাইকে সুইমিং স্যুট পরে থাকতে হবে, এর কারণ যাতে কেউ জামার নিচে কিছু লুকিয়ে না রাখতে পারে। 2, গেম খেলে তারা যে কার্ডগুলো জড়ো করবে সেই সব কার্ড বিচের নামে হয়ে যাবে। এবং 3, ধোকা গদ্দারি করলে ঠিক তখনই তাকে মেরে ফেলা হবে। এমনকি এই বিচে 2 ধরনের লোকেরা বাস করে। 1, যারা বিচের এক্সিকিউটিভ মেম্বার, এবং 2, বিচের সাধারণ সদস্য। সুতরাং বুঝতে পারা যায় যে যতগুলো কার্ড জিতবে তখন তার র্যাঙ্ক ততই উপরে উঠবে। আরিসুদের সব কার্ড তারা নিয়ে নেয়, যেখান থেকে তারা দিলে 7 নম্বর কার্ডটা পেয়ে যায়, যার কারণে বিচের রাজা আরিসুদের র্যাঙ্ক উপরে করে দেয়। এরই মধ্যে বিচের এক্সিকিউটিভ মেম্বাররা বাকিদের জানায় আজ রাতেই গেম শুরু হবে। সেখানে চিশিয়া এবং কৈনাকে দেখা যায়, আর তারপর সবাই গেম খেলতে চলে আসে। উসাগি সেও একটা গেমে অংশ নেয়, যেখানে অন্ধকার ঘরের মধ্যে দেশলাই কাঠি জ্বালিয়ে দেওয়ালে লেখা নাম্বার খোঁজ করতে হবে। একে একে সবাই গেম খেলতে লেগে পড়ে। এদিকে আরিসু আর আন্স, যেখানে বিচের এক্সিকিউটিভ মেম্বার, এখন তারা একটা গেমে জয়েন করে। রেজিস্ট্রেশন করার সময় দেখা যায় মোবাইলে ওয়াটারপ্রুফ কভার লাগানো আছে, যেটা দেখে আরিসু বুঝতে পারে যে তাদের গেমটা জলের মধ্যে খেলা হবে। এরপর আরিসু কুইনার সাথে সাক্ষাৎ করার পর সে তাকে দেখতে পায়, যাকে সে ট্যাগ গেমে বাঁচিয়েছিল। এরপর তারা অন্য একটা রুমে চলে আসে, যেখানে ইটের 4 নাম্বার কার্ড দেওয়া হয়, মানে বুদ্ধি করে এই গেমটা খেলতে হবে। গেমটা ছিল লাইট অন অফ, যেখানে একটা লাইট অন করতে 3টা সুইচ দেওয়া হয়েছে। রুলস হলো সুইচ এ বি সি, এদের মধ্যে একটা সুইচ লাইটের। দ্বিতীয় নিয়ম, দরজা খুলে একটা সুইচ অন করতে পারবে এবং তারা দরজা বন্ধ করে যত খুশি সুইচ অন করতে পারে। আর তৃতীয়ত, যদি কেউ রুমের ভেতরে ঢুকে পড়ে আর তখন সুইচ অন করে ঠিক তাহলে দরজা বন্ধ হবে না। তবে সময় খুব অল্প ছিল। আসলে জলের লেভেল যদি উপরের লহগুলোতে স্পর্শ করে ঠিক তাহলে সবাই মারা পড়বে, যেখানে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ ছিল। কিন্তু এখানে সবাই কনফিউজ, যদি একটা ভুল হয় তাহলে সবার মৃত্যু হতে পারে। যদিও আন্স তাদের সাহায্য করে না, সে আরিসুকে টেস্ট করছিল। আরিসু সে বুদ্ধি খুঁজে পায়। সে মনে করে গেমের দ্বিতীয় নিয়মটা, যেখানে তারা দরজা বন্ধ করে রুমের ভেতরে যত খুশি সুইচ অন অফ করতে পারবে। এদিকে জলের লেভেল বেড়ে ওঠে। তাত্তা আর কৈনা দরজা বন্ধ করে। এরপর আরিসু সুইচ এ অন করে। অনেকক্ষণ ধরে রাখার পর দরজা খুলে সুইচ ভি অন করে, কিন্তু এবার লাইট জ্বলে না। তাই কৈনা লাইটটা স্পর্শ করতে দেখে লাইটটা গরম ছিল। সুতরাং তারা বুঝতে পারে সঠিক উত্তর সুইচ এ হবে। এভাবেই তারা এই গেমটা পার করে এবং তারা 4 দিনের ভিসা পায়। এদিকে রাতের বেলায় বিচে পার্টি করা হয়। আরিসুরও পার্টিতে ছিল, কিন্তু আরিসু সেখানে আগুনেকে দেখতে পায়। জানা যায় এই বিচে আগুনি এবং তার দল আতঙ্কবাদী। নিরাগী আর বাকি লোকেরা আরিসুদের সাথে ঝামেলা করে। ঠিক তখনই সেখানে বিচের রাজা এসে আরিসুদের বাঁচিয়ে নেয়। এরপর বিচের রাজা এক্সিকিউটিভ মেম্বারদের মিটিং ডাকে। আরিসুও সেখানে যায়। আরিসু মিটিংয়ে চিসিয়াকে দেখতে পায়, যে বিচের এক্সিকিউটিভ মেম্বার ছিল। জানতে পারা যায় গেমটার আসল নাম গেম আরিনা, কিন্তু বাকি তাসের মধ্যে এখনো ফেস কার্ড দেখা যায়নি।
এদিকে দিলে 10 নম্বর কার্ডটাও বাকি ছিল। তবে সমস্যা হলো দিলের গেম বিশেষ দিনে আসে, যেটা কেউ জানতো না। যে জন্য কিং বলে সে কয়েকদিন পর বাস্তব দুনিয়াতে যাচ্ছে, আর তারপর বিচের দেখাশোনা এক্সিকিউটিভ মেম্বারদের থাকবে। মিটিং এখানে শেষ হয়। এখানে তোমাদের বলে রাখি যে এই গেমের অংশকারী বা এই অদ্ভুত দুনিয়ায় যারা আছে সবার কিছু না কিছু অতীত রয়েছে, যেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। দৃশ্য পাল্টায়, দেখা যায় বিচের রাজা আর আগুনই ভালো এক বন্ধু ছিল। আর তখন সময় ছিল 3 বছর আগে, যখন এই অদ্ভুত দুনিয়ায় বিচ নামের এই জায়গা ছিল না। যে জন্য বিচের রাজা সে এই দুনিয়ায় রাজ করার জন্য সেই বিচ নামের এই জায়গাটা তৈরি করে। এদিকে আরিসু আর ওসাগি এখনো তার প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। অনেকেই মনে করে যে এই গেমটা শেষ হবে না, এমনকি এই গেম টোকিও শহরের মধ্যে হয়েছে। এরপর আরিসু এবং ওসাগি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে বাইরে বের হয়। আরিসু সেখানে সেই 2 মেয়েকে দেখতে পায়, যাদের নাম মোমোকা আর আসাহি। সে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে গেলে মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। একটা অদ্ভুত ব্যাপার, ঠিক তখনই সেখানে গুলির আওয়াজ হয়। আরিসু শব্দ শুনে সেদিকে যায়। দেখা যায় আতঙ্কবাদীর দল সেইখানে ছিল। আরিসু দেখে পাশে একটা ডাস্টবিন রয়েছে, তাই সে সন্দেহ করে সেই ডাস্টবিনটা খুলতেই পচা গন্ধ বের হয়। দেখা যায় ডাস্টবিনের ভিতরে অসংখ্য মানুষের মৃত লাশ পড়ে আছে। এইসব দেখে আরিসু ভয় পেয়ে যায়। তখনই সেখানে চিশিয়া চলে আসে। সে আরিসুকে বলে এটাই হচ্ছে বিচের নিয়ম। তবে চিশিয়ার মতলব ভালো ছিল না। সে আরিসুকে ছাদে ডেকে নিয়ে যায়। চিশিয়া তাকে বলে সে সব কার্ড চুরি করে পালিয়ে যাবে, আর এতে আরিসুকে সাহায্য করতে হবে। চিশিয়া জানায় সে আরিসু আর উসাগিকেও বর্তমানে নিয়ে যাবে। এরপর আরিসু উসাগিকে জানায় যে তারা কল্পনার দুনিয়াতে আছে। যদি কোনো মতে গেমের লেভেল পার করতে পারে তাহলে হয়তো বর্তমানে ফিরতে পারবে। ঘণ্টাখানেক পর আরিসুকে চিশিয়া ডেকে নিয়ে যায়। আরিসু সেখানে গিয়ে দেখে বিচের রাজা মারা গেছে। সবাই মনে করে সেই গেমের লেভেল কমপ্লিট করতে পারেনি, যার কারণে তার লেজারে মৃত্যু হয়েছে। কিন্তু আসল রহস্যটা ছিল অন্য। তখনই সেখানে আনস আসে। সে এক সার্জারি ডাক্তার ছিল। সেখানে আনস বডি দেখে বুঝতে পারে যে তাকে গুলি করে মারা হয়েছে, কিন্তু কে মারল সেটা কেউ বলতে পারে না। এদিকে এই খবরটা বাইরে কাউকে বলা হয় না, না হলে সবাই ভয় পেয়ে যাবে। যে জন্য বিচের এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে যে দ্বিতীয়তে আছে তাকে দায়িত্ব দেওয়া হয়। যদিও নিয়ম অনুযায়ী বিচের রাজার পরের জন দায়িত্ব পেত, কিন্তু আতঙ্কবাদীদের দল সেটা মানতে রাজি হয় না। নিরাগী সবার দিকে বন্দুক তাক করে এবং সে বলে বিচের রাজা আর নেই, আর তাই বিচের আগের নিয়ম বন্ধ, নতুন করে আবার আইন করা হবে। যার কারণে তারা জোর জবরদস্তি করে বিচের হেড মেম্বার আগুনেকে ভোট দেয়। মৃত্যুর ভয় পেয়ে সবাই একে একে হাত তুলে দেয়, যে জন্য বিচের নতুন রাজা আগুনি। এরপর তারা সেই ব্ল্যাক চিঠি বের করে, যেখানে বিশেষ একটা সংকেত ছিল, যার মাধ্যমে তারা সেই কার্ডগুলো নিতে পারবে। যদিও এতে নিয়ম ছিল সেই ব্ল্যাক চিঠি মাত্র একজন দেখতে পারবে, যে বিচের রাজা, এবং সেই চিঠি সকল সদস্যের সামনে দেখতে হবে। আগুনে সেই চিঠি খুলতেই অবাক হয়ে যায়, আর তারপর সেই পাসওয়ার্ড অনেক চিঠির ভেতর সিল করে দেয়া হয়। কিন্তু চিশিয়ার মতলবটা ভালো ছিল না, সে কিছু একটা করার বুদ্ধি করছিল। এর মধ্যে বিচের নতুন রাজার নাম ঘোষণা করা হয়। তবে সবাই আগুনের নাম শুনে ঘাবড়ে যায় এবং তারা একদম ভয় পেয়ে যায়। অন্যদিকে চিশিয়া আরিসু এবং বাকিদের নিয়ে মিটিং করছিল। সেখানে আরিসুকে সেই কার্ডগুলো চুরি করতে দায়িত্ব দেওয়া হয় এবং উসাগি আর বাকিরা বাইরে পাহারা দেবে। তবে আরিসু এখানেই ভুল করে বসে, যেহেতু তাদের কাছে কোনো রাস্তা ছিল না, আর তাই তারা এই রাস্তা বেছে নেয়। ওইদিকে যখন আগুন স্পিচ দিচ্ছিল তখন আরিসু লুকিয়ে হেডকোয়ার্টারে ঢুকে পড়ে এবং তাকে ওয়াকিটকির মাধ্যমে লকারের পাসওয়ার্ড বলা হয়। তবে একটা অবাক ব্যাপার, লকারটা খোলে না। আরিসু অনেক চেষ্টা করলেও তবুও কোনো কাজ হয় না। ঠিক তখনই আরিসু ধরা পড়ে যায় এবং দেখা যায় চিশিয়া তাদের ডেকে এনেছে। আসলে চিশিয়ার এসব প্ল্যান ছিল যাতে সে বাকিদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। এরপর তারা আরিসুকে মারধর করে এবং তাকে অন্য একটা ঘরে চোখ মুখ বন্ধ করে আটকে রাখা হয়। কিন্তু জানা যায় আরিসুর ভিসা আজকে শেষ হবে। এখন আরিসু কি করবে? সে বুঝতে পারে যে উসাগি বিপদে আছে এবং সে কি করে বাঁচাবে। আরিসু বাঁচার জন্য ছটফট করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে নিরাগি উসাগিকে একটা ঘরে নিয়ে যায় এবং সেই ঘরে তাকে ধর্ষণ করে। ওদিকে চিশিয়া সে হেডকোয়ার্টার থেকে সব কার্ডগুলো চুরি করে নিয়ে যায়। আসলে সে জানতে পেরে যায় যখন আরিসু ধরা খায় তখন আগুনে সেই হরিণের ছবির দিকে দেখছিল। এমনকি সেই ব্ল্যাক সিটির ভেতরে কোনো পাসওয়ার্ড ছিল না, ছিল হরিণটার ছবি। চিশিয়া আর কইনা কার্ডগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ চারপাশে লেজারগুলো ছড়িয়ে পড়ে, যেটা দেখে তারা বুঝতে পারে যে এখনই কোনো গেম শুরু হবে। এদিকে গোটা বিচে অ্যানাউন্স করা হয় নতুন একটা গেম শুরু হয়েছে, যে জন্য সবাইকে মেইন হলে ডাকা হয়। দেখা যায় এইবার গেমে দিলের 10 নম্বর কার্ড দিয়েছে, মানে এটা ধোকার গেম। ঠিক তখনই ওসাগি সুযোগ পেয়ে পালিয়ে যায়। একে একে সবাই মেইন হলে চলে আসে এবং তারা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করার পর বলা হয় বিচের মধ্যে এই মেয়েটার মৃত্যু হয়েছে, যার নাম মোমোকা।
আর তার খুনি তাদের মধ্যে লুকিয়ে আছে, তাই তাকে খুঁজে বের করতে হবে এবং খুনিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর গেমটা শেষ হবে। আর এতে সময় মাত্র দেওয়া হয়েছে 2 ঘন্টা। তবে তারা বুঝতে পারে যে এটা দিলের গেম, অর্থাৎ ভয়ঙ্কর কিছু ঘটবে। ঠিক তখনই নিরাগী গুলি চালায়। নিমেষের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে, যেটা দেখে বাকিরা ভয় পেয়ে পালিয়ে যায়। এদিকে আতঙ্কবাদীরা বাকিদের গুলি করছিল, ওদিকে ওসাগি বাকিদের নিয়ে আরিসুকে খোঁজ করতে বের হয়। তবে দেখা যায় ভয়ঙ্কর মরণ খেলা শুরু হয়ে গেছে। আসলে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, যে যাকে দেখে তাকে খুনি মনে করে এবং এক এক করে সবাইকে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছিল। ওদিকে চিচিয়া আর কইনা সিসিটিভিতে সব দেখছিল। বিল্ডিং এর প্রত্যেক জায়গায় সবাই একে অপরকে গুলি করে মারছে। সেখানে কইনা একজনকে দেখতে পায় যে অন্ধকারের মধ্যে টর্চ লাইট নিয়ে খোঁজ করছিল। তাই কইনা সেই রুমে আসলে আন্সকে দেখতে পায়। আসলে আন্স টর্চ লাইট নিয়েছিল। আন্স তাকে জানায় মোমোগার খুনিকে সে খোঁজ করছে এবং সেই রুম থেকে একটা কেমিক্যাল নিয়ে আসে, যেটা সাহায্যে হাতের ফিঙ্গারপ্রিন্ট বুঝতে পারবে। অন্যদিকে একজন আতঙ্কবাদী বীজের নিচে আগুন লাগিয়ে দেয়, যার কারণে গোটা বিল্ডিং এ আগুন লেগে যায়। এদিকে আসাহি বাথরুমে একজনকে দেখতে পায় যে হাতে বন্দুক নিয়ে ভয় পেয়েছিল। তখনই ওসাগি সেখানে আসে এবং সেই লোকটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আরিসু 4 নম্বর বিল্ডিং এ আছে। কিন্তু তাদের আতঙ্কবাদীরা হামলা করে এবং তারা একজন সঙ্গীকে মেরে ফেলে। তবে আন্স আর কইনা বাইরে বেরিয়ে আসলে সেই আতঙ্কবাদী লোকটা সামনে এসে পড়ে, যার কারণে কইনা আতঙ্কবাদীকে আটকায় আর আন্স সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আন্স চাকরটা নিয়ে যায়। এদিকে বিল্ডিং এ বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে আর তাই আরিসু অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। ওদিকে নিরাগী ছাদের উপর থেকে গুলি করে মারছিল, যদিও সে এমনটা ছিল না। আসলে সে বর্তমান দুনিয়াতে সাধারণ একজন মানুষ ছিল, যার কারণে তাকে তার বন্ধুরা বিনা কারণে মারধর করত। আর সেই জন্য সে এই দুনিয়ায় আতঙ্কবাদীর দলে যোগ দিয়েছে। এদিকে কইনা আর আতঙ্কবাদী লোকটার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের মতো হয়। জানা যায় কইনা বর্তমান দুনিয়াতে কুম্ফু আর্টিস্ট ছিল, এমনকি তার বাবা তাকে ট্রেন করত। যদিও কইনা বর্তমানে ছেলে ছিল, আসলে তার মেয়ে হওয়ার খুব শখ ছিল, যে জন্য সে লুকিয়ে লুকিয়ে মেকআপ করত। যদিও তার বাবা এসব চয়েস করত না, যার কারণে সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে সার্জারি করে পরবর্তী সময় মেয়ে হয়। বোঝো ব্যাপার। কিন্তু সে আতঙ্কবাদী লোকটাকে দেখে ভয় পায় না। সে শেষ পর্যন্ত লড়াই করে এবং সে কোনো মতে আতঙ্কবাদী লোকটাকে হারিয়ে দেয়। অন্যদিকে চিচিয়া ছাদে চলে আসে, যেখানে নিরাগী ছিল। সে তাকে জানায় গেম শুরু হওয়ার আগে কেউ মেন পাওয়ার চেঞ্জ করে দিয়েছে আর সেই কন্ট্রোল রুমের চাবিটা আতঙ্কবাদীদের সঙ্গে ছিল। আর তাই চিচিয়া মনে করে যে আতঙ্কবাদী দলের মধ্যে কেউ খুনি হবে, যে জন্য চিচিয়া বলে সে তাদের সবাইকে এক এক করে মারবে আর প্রথমে সে তাকে দিয়ে শুরু করবে। যার কারণে চিচিয়া প্ল্যান করে নিরাগীর শরীরে ফায়ার গ্যাস দিয়ে দেয়, যার ফলে তার সম্পূর্ণ শরীরে আগুন লেগে যায় এবং নিরাগী ছাদ থেকে পড়ে যায়। ওদিকে হঠাৎ সাইরেন অ্যালার্ম বেজে ওঠে, যার শব্দে আরিসু হোশে ফিরে আসে এবং সে কোনো মতে তার মুখের টেপটা ছিঁড়ে ফেলে। এদিকে ওসাগি বাকিদের নিয়ে বিল্ডিং 4-এ প্রবেশ করে। হঠাৎ করে ওসাগি শব্দ শুনতে পায়, যেটা আরিসুর ছিল। আর তাই তারা শব্দের পিছু করে সেদিকে যায় যে রুমটায় আরিসুকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সেই রুমটার দরজা খুলছিল না। আর তাই ওসাগি জানলা ভেঙে আরিসুর ঘরে প্রবেশ করে এবং তারা কোনো মতে আরিসুকে উদ্ধার করে। এদিকে তারা সব লোকেদের মেরে ফেলে, কিন্তু এখনো আসল খুনিকে পাওয়া যায় না। ওদিকে আরিসু গেমে রেজিস্ট্রেশন করে এবং তাকে গেমের নিয়মটা বলা হয়, কিন্তু দিলের গেম শুনে সে চমকে যায়। আরিসু বাকিদের জানায় গেমটা সহজে শেষ হবে না, আসলে দিলের গেমে ধোঁকা দিয়ে তৈরি করা হয়েছে। আরিসু বলে গেমের কোনো একটা উদ্দেশ্য আছে, যেটা আমাদের বুঝতে হবে। আরিসু বুঝতে পারে যে গেমের পিছনে মাস্টার মাইন্ডের হাত আছে, সুতরাং তাদের মাস্টার মাইন্ডের মতো ভাবতে হবে। এরপর তারা বুঝতে পারে বীজের রাজার মৃত্যুর পর গেমটা শুরু হয়েছে কেন। আরিসু সে বুদ্ধি খাটিয়ে বুঝতে পারে যে আসল খুনি কে। আসলে আরিসু এর আগেও দিলের গেম জিতেছিল। এদিকে আনস্তার প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারে যে আসল খুনি কে, যার কারণে সে বাকিদের বলতে বাইরে বের হয়, কিন্তু কয়েকজন তাকে মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে আগুনে মানুষের লাশে ভর্তি হয়ে যায়। তখনই সেখানে আরিসু চলে আসে। সে আগুনকে বলে এই সব মানুষদের মেরে কোনো লাভ হবে না, বুদ্ধিমতো আমাদের কাজ করতে হবে, যে জন্য সবারই একসাথে হওয়া দরকার। আগুনে এই শুনে রেগে যায় এবং সে আরিসুকে মারধর করতে শুরু করে। এদিকে বাকিরা মনে করে হয়তো আগুনই আসল খুনি, যার কারণে সবাই তার দিকে বন্দুক তাক করে। হঠাৎই আরিসু বলে আগুনই খুনি নয়, আসলে এর পেছনে বড় একটা রহস্য আছে। আরিসু বুঝতে পারে আগুনই এমনটা ছিল না, আর সে এটাও বুঝতে পেরে যায় বীজের রাজাকে আগুনই মেরেছে। এরপর তারা জানতে পারে যে বীজের রাজা আর আগুনই ভালো এক বন্ধু ছিল, কিন্তু সেই দিন তাদের সাথে কি হয়েছিল যার কারণে আগুনিকে বীজের রাজাকে মারতে হয়েছে। আসলে বীজের রাজা আর আগুনই আগে থেকেই এই অদ্ভুত দুনিয়ায় ছিল এবং তারা জানতো না যে এই সমস্ত গেম খেলে আদৌ বাস্তবে ফিরতে পারবে কিনা, যে জন্য বীজের রাজা এই কল্পনার দুনিয়ায় মানুষদের ভরসা দেখায় যাতে সবাই একসাথে লড়াই করতে পারে। তবে বীজের রাজা সেই দিন গেমের লেভেল কমপ্লিট করেছিল, সেখানে আগুনিও ছিল। আগুনি জানতো এই সব গেম শেষ করলেও হয়তো বাস্তবে ফিরতে পারবে না, আর তাই সে এই বীজ ধ্বংস করার কথা বলে।
আর এখানেই বীচের রাজা ভুল করে বসে। সে মনে করে আগুনে তাকে ধোঁকা দিয়ে সে বীচের রাজা হতে চায়, যার কারণে বীচের রাজা সে আগুনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর আগুনে তার নিজের আত্মরক্ষার জন্য সে বীচের রাজাকে গুলি করে মেরে ফেলে। যদিও বাস্তবে এমনটা ছিল না, আসলে আগুনে তার বন্ধুকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু গেমের মাস্টার মাইন্ড আগুনের দুর্বলতার সুযোগ নিয়ে এই গেমের লেভেল বানিয়েছে। আর তাই আরিসু বাকিদের জানায় সে খুনিকে চিনতে পেরেছে, মোমোকার খুনি সে নিজেই, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। কিন্তু আগুনি তাদের বলে সে আসল হত্যাকারী, যার কারণে সে পাগলের মতো সবাইকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই আসাহি বলে সে এই গেমের ডিলার, আর এই কথা বলতেই তাকে লেজার মেরে ফেলে। এরই মধ্যে আন্স সেখানে আসে, সেও তাদের বলে চাকুতে ফিঙ্গারপ্রিন্ট উল্টো ছিল, অর্থাৎ মোমোকা নিজের খুন নিজেই করেছে। আরিসু বলে গেম এখনো শেষ হয়নি, আর তাই নির্দোষ মানুষদের মেরে কোনো লাভ হবে না। কিন্তু তখনই হঠাৎ করে কেউ গুলি করতে শুরু করে। দেখা যায় সে আর কেউ নয়, নিরাগি। সে কোনো মতে বেঁচে গেছে। মুহূর্তের মধ্যে আবারও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়, একে একে মানুষেরা সেখানে মারা যায়, যে জন্য আরিসু আর উসাগি নিরাগিকে আটকানোর চেষ্টা করে। তবে সেই সময় আগুনি নিরাগিকে নিয়ে বিল্ডিং এর নিচে ঝাঁপ দেয়, এবং এরপর বাকিরা মোমোকাকে আগুনে জ্বালিয়ে দেয়। আর এখানেই এই গেমটা শেষ হয়। কিন্তু এতক্ষণে গোটা বিচে আগুন ধরে যায়। এদিকে তারা দিলে 10 নম্বর কার্ডটা হাতে পায়। তবে আরিসু আসাহির কাছ থেকে একটা মোবাইল পেয়েছিল, যেখানে একটা ভিডিও রেকর্ড করা ছিল। দেখা যায় ভিডিওতে আসাহি আর মোমোকা এই অদ্ভুত দুনিয়ায় আসার পর একটা জায়গায় কাজ করত, যেখান থেকে গেমের সবকিছু কন্ট্রোল করা হতো। আর তাই তারা সেই কন্ট্রোল রুমটার লোকেশন ভিডিওতে বলে, এবং সেখানে বড় একটা বিল্ডিং দেখা যায়। সেখানে তাদের মতো আরো অনেক লোকেরা আছে। আরিসু মনে করে যে এরাই গেম মাস্টার। তারপর আসাহি জানায় যে তারা গেম তৈরি করতে সাহায্য করেছে, যেমনটা তাদের বস বলেছিল, যার কারণে রোজ হাজার হাজার মানুষ মারা যেত। তবে তারা এসব বেশি দিন সহ্য করতে পারে না। এরপর আরিসু আর উসাগি সেই লোকেশনে চলে আসে, এবং তারা সেদিকে যায় যেখান থেকে গেম বিল্ডিং দেখতে পায়। তবে একটা অদ্ভুত ব্যাপার, দেখা যায় সেই গেম সেন্টারে সবাই মারা গেছে। এদিকে চিশিয়া আর কইনাও সেখানে আসে। চিশিয়া তাদের বলে সে ট্যাগ গেমে টাইগারের কাছ থেকে একটা সংকেত পেয়েছিল, যেটা এই গেম সেন্টারে ছিল। এরপর তারা বুঝতে পারে যে এরা আসল গেম মাস্টার নয়, এদের উপরে কেউ আছে। আসলে এই লোকগুলো তাদের মতো গেম খেলছিল, এবং তারা হয়তো গেমটা হেরে যায়, যার কারণে সবাইকে মেরে ফেলা হয়েছে। কিন্তু হঠাৎ সেখানে লাইট জ্বলে ওঠে। ডিসপ্লেতে মীরাকে দেখা যায়। সে তাদের জানায় যে তাসের ফেস কার্ড ছাড়া সব তোমরা পেয়েছো, কিন্তু আসল খেলা এখনো বাকি ছিল। মীরা বলে ফেস কার্ডের নতুন গেম শুরু হবে, যেটা কাল 12টায় বলা হবে, যেখানে তাদের ফেস কার্ড নেওয়ার জন্য লড়াই করতে হবে। যেটা শুনে তারা অবাক হয়ে যায়, যদিও তারা জানতে পারে না আসল গেম মাস্টার কে। দৃশ্য পাল্টায়, দেখা যায় আকাশে আতশবাজি ফাটছে। আর এরপর তারা সেখানে চলে আসে যেখান থেকে গেম শুরু হয়েছিল। সেই সামনের বিল্ডিং এ লেখা ছিল গেমের পরবর্তী লেভেল এখনই শুরু হবে। হঠাৎই দেখা যায় আকাশে এয়ারশিপগুলো ফেস কার্ড নিয়ে ঘুরছে, যেমনটা গোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। অর্থাৎ বুঝতে পারা যায় যে পুরো শহরে এই ফেস কার্ড গেম চলবে। আর এখানে সিজন 1 শেষ হয়ে যায়। সিজন 2তে দেখা যাবে যে তারা কি করে ফেস কার্ড অর্জন করে, এবং তারা কি আদৌ বর্তমানে ফিরতে পারবে, আর এই গেমের আসল মাস্টার মাইন্ড কে। সিজন 2 এর পরে ভিডিওতে আসছে, তাই সবাই সঙ্গে থেকো। তো এই ছিল আজকের ওয়েব সিরিজটা দেখে কেমন মজা করলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে সিজন 2 ভিডিওতে। বাই।